ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, সকলের প্রতি আল্লাহ তাআলা অশেষ রহমত বর্ষণ হোক। আমরা যারা এই লাইভে যুক্ত হয়েছি সবাই পোস্টটা একটু শেয়ার করে দেই, যাতে আমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাই আমাদের সাথে কানেক্ট হতে পারে। আজকে আমরা আমি শিওর হয়ে নেই যে তোমরা সঠিকভাবে সাউন্ডটা দেখতে পাচ্তেছো না কি দেখতে পাচ্তেছো না। ধরো 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। রকি একটু দেখিও। হ্যাঁ, দেখো, আমরা আজকে পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। এটি আমাদের কেমিস্ট্রির 3য় অধ্যায়। এখানে আমি কিছু টপিক লিখে রেখেছি কেমিস্ট্রি 3য় অধ্যায়ের। তোমরা বইটা খুললেই বুঝতে পারবা। তোমাদের যে আগের এডিশনের যে বইটা আছে, তোমরা যে বইটা ফলো করতেছো ক্লাস 10, আমি এখানে আমাদের ব্যাচের নাম দিয়েছি কি এসএসসি আইসিইউ ব্যাচ 2024। অর্থাৎ কি তোমরা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছ? একটু জানাবা। সাউন্ডটা ক্লিয়ার পাইলে আমাকে একটু ইনশিওর করো যে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে। একটু আমাকে ইনশিওর করো দেখি। রকি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আশা করি সব কিছু ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তাহলে আমাদের এই সিরিজে আমাদের এই আজকের লেকচারটাই মানে প্রথম লেকচার, এবং আমরা আশা করছি আমাদের এই লেকচারের মাধ্যমে আমাদের এই সূচনাটা শুরু করতেছি। তোমরা সবাই আমাদের পাশে থাকবা এবং তোমরা সঠিক পড়াশোনাটা নিয়ে সঠিকভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট আমাদের উপহার দিবা, এই প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে আজকে আমাদের এই আয়োজন শুরু করতেছি। দেখো, আমাদের টপিকের মধ্যে কি আছে? সর্বপ্রথম প্রতীক আছে, সংকেত আছে, তারপরে কি আছে? পরমাণুর ভিতরের কণা, অর্থাৎ কি পার্টিকেল, পরমাণুর ভিতরে পার্টিকেলগুলো আছে। তারপরে কি আছে? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আইসোটোপ ও এর ব্যবহার। এই টপিকগুলো নিয়ে শুধু আছে। হ্যাঁ, ঠিক আছে, এই টপিকগুলো নিয়ে শুধু আছে। তো আমরা শুরু করতেছি। দেখো, প্রতীক সংকেত জানার আগে আমাদেরকে পদার্থ সম্পর্কে জানতে হবে। আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করতেছি। আর পদার্থের গঠন তার আগে একটু জানাই দেই যে আমরা এই অধ্যায়টি 3টি লেকচারের মাধ্যমে শেষ করব। তোমরা 3টি লেকচারই দেখবা এবং পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রতীক এবং সংকেত যদি আমরা মানে জানতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম পদার্থ সম্পর্কে জানতে হবে। আমি এমনিতে আলোচনা করে নেই, এগুলো বইয়ে সুন্দরভাবে লেখা আছে যে পদার্থ আমাদের 2 প্রকার: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে মানে একক আছে, একে পরমাণু বলা হয়, এবং যৌগিক মানে একাধিক মৌলিক পদার্থ মিলে আমাদের কি হয়, মানে একাধিক পরমাণু মিলে আমাদের অনুগঠন হয়। তার মানে পরমাণু এবং অণু। এক্ষেত্রে পরমাণুকে যদি আমরা হাইড্রোজেন একটা পরমাণু ধরি, তাহলে পানি একটা কি আমাদের অণু। অর্থাৎ কি মানে এগুলো বুঝতে পারবো তোমরা, একদম সহজ জিনিস, এগুলো তোমরা 9-এ পড়ে আসছো ইনশাল্লাহ। আর এখন আমরা একটু শুধু উপরে আলোচনা করে আমরা ভিতরে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এগুলো আলোচনা করব। এগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিক। তারপরে দেখো, হাইড্রোজেনটা পরমাণু এবং একাধিক পরমাণু একত্রিত হয়ে কি গঠন করে? অণু গঠন করে। তাহলে তোমাদের অণু এবং পরমাণু বুঝতে পেরেছো। এবং মানে প্রতীক কি কাকে বলা হয়? এই যে পরমাণুর যে লিখিত রূপটা আছে একে বলা হয় প্রতীক, আর অণুর যে লিখিত রূপটা আছে একে কি বলা হয়? সংকেত বলা হয়। তাহলে আমরা সংকেত এবং প্রতীক কোথা থেকে পেলাম? অণু এবং পরমাণু থেকে পেলাম। আশা করি তোমরা প্রতীক এবং সংকেত সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমি এই টপিকটা আলোচনা করব না, কারণ এই যে পরমাণুর ভিতরে যে কণিকা আছে, দ্বিতীয় যে টপিকটা আমাদের আছে পরমাণুর ভিতরে কণিকা, এটা তোমাদের বইয়ের 40 নম্বর পৃষ্ঠায়, একটু ইনশোর হয়ে নেই। হ্যাঁ, 40 নম্বর পৃষ্ঠায় দেখবা একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা তোমরা ফলো করবা এবং ওখান থেকে মৌলিক কণিকা যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে, একটা পরমাণু গঠিত হয় 3টি পার্টিকেল দিয়ে। মনে করো যে একটা নিউক্লিয়াস এবং
এগুলোর কক্ষপথ যদি হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, প্রোটন প্লাস নিউট্রন, এবং বাইরে কি থাকে আমাদের ইলেকট্রন থাকে, কি থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে, বাইরে কক্ষপথে কি থাকে আমাদের ইলেকট্রন থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি আমাদের কি পার্টিকেল, অর্থাৎ কি মৌলিক কণিকা। এই মৌলিক কণিকাগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানবা, একটু বইটা পড়বা, বইটা পড়লেই বুঝতে পারবা। এবং পরবর্তীতে আমাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে আলোচনা করা দরকার। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা কি, যদি সোডিয়াম আমাদের কি, সোডিয়াম একটি পরমাণু হয়, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বলতে কোনটা আমরা বুঝি, প্রোটন সংখ্যাকে বুঝি। আর প্রোটন সংখ্যা পরমাণুর কি বাম দিকে নিচে লেখা হয় প্রোটন সংখ্যা, যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 এবং ভর সংখ্যা কত, 23। এগুলো আমরা জানি, তারপরে একবার রিভাইজ দিয়ে নিচ্ছি। তাহলে আমরা এখানে প্রোটন সংখ্যা কত পেলাম, 11। এই প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এদিকে কি আছে, ভর সংখ্যা। ভর সংখ্যাকে কি বলা হয়, ভর সংখ্যাকে বলা হয়, ভর সংখ্যা আমাদের কি কি নিয়ে তৈরি, আমাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নিয়ে তৈরি, আর মানে গঠিত আর কি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নিয়ে গঠিত। তাহলে যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল 23 হয়, এবং যদি প্রোটন সংখ্যা আমাদের 11 হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11 হয়, এ থেকে বুঝতে পারলাম আমাদের প্রোটন সংখ্যা 11। তাহলে কি হবে, নিউট্রন সংখ্যা এখানে আমাদের কত হবে, 23 বিয়োগ 11 আমরা পেলাম কত, 12, অর্থাৎ 12। আমরা পেলাম নিউট্রন সংখ্যা কত, 12 পেলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে। হ্যাঁ, প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। আর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। আশা করি তোমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে ক্লিয়ার। দেখো তাহলে আমরা পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেলে চলে যাব, যেটা আমাদের পরীক্ষায় একদম সচরাচর এসে থাকে। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, দেখো ঠিক আছে কি সব কিছু ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, রাদারফোর্ড সর্বপ্রথম আমাদের কি সম্পর্কে আলোচনা করছে, সর্বপ্রথম রাদারফোর্ডের যে মানে 1911 সালে তিনি একটা মানে পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন। এই মডেল সম্পর্কে ধারণা দেওয়ার সময় তিনি সবচেয়ে তার যে বিপ্লব ছিল তার এই মডেলের মধ্যে, সেটি হচ্ছে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কি, তিনি আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করেন, নিউক্লিয়াস আবিষ্কার করেন। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা সম্পর্কে তোমাদের বইয়ে আপাতত দেওয়া নাই, এটা ইন্টারমিডিয়েটে গেলে তোমরা বুঝতে পারবা। এবং আর তোমাদের আমি এমনিতে জানাই রাখলাম আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা সম্পর্কে। আর আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে যে নিউক্লিয়াস আবিষ্কার করে, এটি তার সর্বপ্রথম যে স্বীকার্য আছে, তার স্বীকার্য আছে 4টা, এবং ভুল আছে, অর্থাৎ কি বলে এটাকে, সীমাবদ্ধতা বলে। সীমাবদ্ধতা আছে করি 4টি। আমরা এখন মানে সীমাবদ্ধতা এবং তোমাদের স্বীকার্যগুলো পরীক্ষায় একদম মানে আসে, কিন্তু দুঃখের বিষয় হলো এগুলো আমাদের মনে থাকে না। বই অনেক ডিটেলসে লেখা আছে, মানে অনেক বড় বড় করে লেখা আছে, মনে থাকে না। আমরা আজকে দেখব কিভাবে আমাদের এটা মনে থাকে, বা কিভাবে পড়লে এটা আমাদের মনে থাকবে। দেখো স্বীকার্য, আমি যদি স্বীকার্য সম্পর্কে আলোচনা করি, স্বীকার্য 4টি। প্রথম স্বীকার্য যদি আলোচনা করি, প্রথম স্বীকার্যের মধ্যে কি আলোচনা করা লাগবে, আমাদের নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করা লাগবে। নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করা লাগবে, অর্থাৎ কি প্রথম স্বীকার্য তিনি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছেন। দেখো যদি এটি একটা, তিনি তার মডেলে নিউক্লিয়াসকে মানে বলেছেন যে অতি ক্ষুদ্র এবং পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আর কি বলেছেন, তার নিউক্লিয়াস যে আবিষ্কার করেছেন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। কি বলে এটাকে, ঠিক আছে কি সব কিছু, হ্যাঁ ঠিক আছে।
দেখো তিনি বলেছিলেন যে নিউক্লিয়াস যদি এটি মানে পরমাণুটাকে তিনি এইভাবে কল্পনা করেছিলেন যে যদি এটি একটি পরমাণু হয় তাহলে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। কোথায় অবস্থান করে? নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে কেন্দ্র কি? কেন্দ্র নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবং বাইরে যে মানে বৃত্তাকার পথে বা বাইরে যে মানে পথে যে মানে ঘূর্ণায়মান আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে কে? ইলেকট্রন। তাহলে বাইরে কি থাকে? ইলেকট্রন। এবং তিনি বলেছেন যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এবং বাইরে কক্ষপথে থাকে ইলেকট্রন। আর তিনি কথা বলেছেন যে প্রোটন এবং মানে ইলেকট্রনের যেহেতু ভর আপেক্ষিকভাবে ভর কত? শূন্য। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? শূন্য। তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরটাই মানে পুরো প্রোটন আর নিউট্রনের ভর মানে কি? নিউক্লিয়াসের ভর। আর নিউক্লিয়াসের ভরটা তার মানে কি? পুরো পরমাণুর ভরটা নির্দেশ করে। তোমাদের যদি আমি একটু ধারণা দিই নিউক্লিয়াস সম্পর্কে, নিউক্লিয়াস এতটাই ক্ষুদ্র। আমরা দ্বিতীয় শিক্ষার্থে যাই, তারপরে আমি কথাটি বলি। দেখো দ্বিতীয় শিক্ষার্থের মধ্যে কি বলা হয়েছে? দ্বিতীয় শিক্ষার্থের মধ্যে বলা হয়েছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে সব কিছু। তাহলে দেখো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। তারপর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এই সম্পর্কে আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে তোমরা যদি বুঝতে পারবা যে নিউক্লিয়াসটি কেমন ক্ষুদ্র। আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, আমি যদি সব মানুষের নিউক্লিয়াসটা একটা মানে এক জায়গায় করতে চাই তাহলে একটা চামচের মধ্যে আমি নিতে পারবো। তাহলে বুঝতেই পারতেছো যে নিউক্লিয়াসটা কতটা ক্ষুদ্র। অর্থাৎ এই ক্ষুদ্র এই জন্য বলছে। এবং এটি পরমাণুর কি কোথায় অবস্থান করে? কেন্দ্রে অবস্থান করে। অথচ দেখো পরমাণুর সমস্ত ভর কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। অর্থাৎ কি মানে ভর যে জায়গাটাতে আছে এই জায়গাটা অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা। আর বাকি পরমাণুর বেশিরভাগ জায়গায় কি? ফাঁকা। পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। 3 নম্বরে যে তিনি কথাটি বলেছিলেন যে তিনি 3 নম্বরে যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে 3 নম্বর শিক্ষার্থী তার ছিল যে মানে কি বলে এটাকে? পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। কার সাথে তুলনা করেছিলেন? সৌরজগতের সাথে। সৌরজগতের সাথে আমরা যখন মানে বুঝতে পারবো মানে তার যে ভুলগুলো আছে মানে তার কি বলে এটাকে সীমাবদ্ধতা যে আছে, তার যে সীমাবদ্ধতাগুলো আছে এই সীমাবদ্ধতাগুলো যখন পড়তে যাবো তখন আমরা বুঝতে পারবো যে এই 3 নম্বর তার স্বীকার্যটা কি ছিল? ভুল আছিল, ভুল প্রমাণিত হয়। এবং 4 নম্বরে তার যে স্বীকার্যটি আছে সেটি কি? কেন্দ্রমুখী বল দ্বারা আকর্ষণ। কেন্দ্রমুখী বল দ্বারা নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনকে আকর্ষণ। নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনকে আকর্ষণ। তার মানে কি? কেন্দ্রমুখী বল দ্বারা নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনকে আকর্ষণ। এটি তার কি ছিল? 4র্থ নম্বর স্বীকার্য ছিল। এখন আমরা দেখবো যে এই 4র্থ নম্বর স্বীকার্যটি তার কি ছিল? ভুল ছিল। আমরা এ থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে তার যে প্রথম 2টি স্বীকার্য যেখানে তিনি নিউক্লিয়াস সম্পর্কে কথা বলেছেন, শুধু এই নিউক্লিয়াস সম্পর্কে কথা বলার সময় তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো শুধু সঠিক পাইছি আমরা। পরবর্তীতে তিনি মডেলের মধ্যে যে আরও সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, সোলার প্যানেলের সাথে তুলনা করেছিলেন যে এটি একটি সৌর মডেল, তার মডেলকে কিন্তু সৌর মডেল বলা হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবো। প্রশ্ন আসে নৈবিত্তিকে আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কোন মডেল মানে কোন ধরনের মডেল বলা হয়? এটি হবে সৌর মডেল বলা হয়। তারপরে দেখো আমরা আশা করি বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে আরেকটু কথা বলা লাগবে। পরমাণুকে সৌরজগতের সাথে কিভাবে তুলনা করলো? পরমাণুকে সৌরজগতের সাথে কিভাবে তুলনা করলো? এটা এইভাবে তুলনা করে যে সূর্যকে কেন্দ্র করে যেমন
সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে, তেমনি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, যা আমরা ভুল প্রমাণিত মানে করে দেয় পরবর্তীতে নিলস বোর এসে তার পরমাণু মডেলকে ভুল প্রমাণিত করে এবং তিনি আরেকটি পরমাণু মডেল দেন এবং সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর আজকে আমরা কেন ভুল প্রমাণিত হয় সেটি সম্পর্কে জানবো। আমরা কোথায় আমরা তার মানে কি বলে সীমাবদ্ধতার মধ্যে জানবো। ও একটু আমি কমেন্টসগুলো পড়ে নেই। হ্যাঁ, মিনহাজুল ইসলাম তমাল, ওয়ালাইকুম আসি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে কে মারিফুল ইসলাম, বাস্তবাদী আব্দুর রৌফ, চলে আসলাম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে কে নাজমুল, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে হ্যাঁ অনেকে, নাসির হোসেন আঙ্কেল, চালিয়ে যাও আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে আলোচনা যাচ্ছি। আমাদের স্বীকার্য শেষ হলো, এখন আমরা মানে কোথায় যাব, এই সীমাবদ্ধতা কথাটা আমার মনে থাকে না যাই হোক, সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। দেখো রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল, 4টা সীমাবদ্ধতা ছিল। কটা সীমাবদ্ধতা ছিল? 4টা। দেখো সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা 1 নম্বর সীমাবদ্ধতা কী ছিল? তার 1 নম্বর যে সীমাবদ্ধতাটি ছিল সেটি হচ্ছে ইলেকট্রনের আকার ও আকৃতি সম্পর্কে তিনি সঠিক কোনো ধারণা দিতে পারেননি। আকার আকৃতি, ইলেকট্রনের আকার ও আকৃতি সম্পর্কে তিনি সঠিক ধারণা দিতে পারেনি। ভাই এখানে একটা কথা আছে, আমার স্যার সবসময় আমাকে বলতো যে জিনিসটা সে করে নাই তাকে ওইটার দোষারোপ দিয়ে কোনো লাভ নাই। আমাদের রাদারফোর্ড সাহেব ওনার সবচেয়ে যে কৃতিত্ব ছিল, সেই কৃতিত্বটা হলো সে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, সে ইলেকট্রন সম্পর্কে তো কোনো ধারণাই দেয়নি। তারপরে এখানে সীমাবদ্ধতার মধ্যে এটা বলবে, কারণ আমাদের যেহেতু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন 3টা কণার মাধ্যমে আমাদের কি তৈরি, পরমাণু তৈরি, তিনি শুধু প্রোটন এবং নিউট্রন সম্পর্কে কথা বলে গেছেন এবং ইলেকট্রনের কোনো আকার বা আকৃতি সম্পর্কে ধারণা দেননি, যে কারণে এখানে বলা হয়েছে। তোমরা এটা বুঝে নিবা, আশা করি বুঝতে পারছো। 2 নম্বরে যে আমি বলছিলাম যে 3 নম্বর স্বীকার্যটা ছিল, এখানে যে 3 নম্বর স্বীকার্যটা আমরা লিখছিলাম যে সৌর মডেলের সাথে তুলনা, সৌর মডেল অর্থাৎ কি সৌরজগতের সাথে যে তুলনা করে, এই সৌরজগতের সাথে তুলনা করাটা সঠিক হয়নি, অর্থাৎ 3 নম্বর স্বীকার্যটা কি ভুল, অর্থাৎ সৌরজগতের সাথে তুলনা করা সঠিক হয় নাই। সৌর জগতের সাথে পরমাণুর তুলনা মানে সঠিক নয়, আমি সমান চিহ্ন দিয়ে কাটা দিলাম। পরমাণুকে কেন হয়নি, এখন আমরা ব্যাখ্যাটা বুঝবো যে কেন হয়নি। দেখো আমাদের কি আছে, পরমাণুতে কি কি আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে, হ্যাঁ, বা নিউক্লিয়াস আছে এবং কি আছে, ইলেকট্রন আছে। নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউক্লিয়াস আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, নিউক্লিয়াস NUতে কি নিউক্লিয়াস কোন চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ প্লাস চার্জ বিশিষ্ট। কিন্তু তাকে তুলনা করা হয়েছিল কার সাথে, সূর্যের সাথে। আমি একটু আগে বললাম যে সূর্যের সাথে তাকে তুলনা করা হয়েছিল নিউক্লিয়াসকে, কিন্তু সূর্যের কি কোনো চার্জ ছিল, সূর্য চার্জহীন, সূর্য কি চার্জহীন। তার মানে কি চার্জযুক্ত নিউক্লিয়াসের সাথে চার্জবিহীন সূর্যের কি তুলনা করা আমাদের কি সঠিক নয়, যে কারণে এটি ভুল। বোঝা গেছে, যে কারণে আমাদের এটি কি ভুল। তারপর দেখো, তারপর যখন আমরা পরবর্তীতে কি আছে, ইলেকট্রন কি নেগেটিভ চার্জযুক্ত। আমরা জানি ইলেকট্রনের চার্জ কি কত, ইলেকট্রনের চার্জ কত বলতো দেখি, কেউ কি পড়ছো এর আগে ইলেকট্রনের চার্জ? একটু জানাই দাও, দেখো তো কেউ লেখি নাকি। ইলেকট্রনের চার্জ সম্পর্কে কেউ জানো? -1.6 গুণন 10⁻19 কুলম, অর্থাৎ কি এই যে মাইনাস সাইনটি কোথায় আছে, সামনে আছে না, তার মানে কি ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। বোঝা গেছে, ওই যে 4টার কথা বললাম তোমাদের, 4টা পড়ে নিবা, হ্যাঁ।
আমরা পড়ালেখা করব এখানে, মানে পড়ালেখা করার জন্য আসবো, হ্যাঁ। আর খাতা কলম নিয়ে বসবো, কারণ যারা স্টুডেন্ট আছে আর কি, তারা খাতা কলম নিয়েই বসবো এবং পড়ালেখাটা একটু হলেও নেওয়ার চেষ্টা করব, যেন আমাদের সময়টা নষ্ট না হয়, হ্যাঁ। তারপর দেখো, ইলেকট্রন কি নেগেটিভ চার্জযুক্ত, কিন্তু ইলেকট্রনকে কার সাথে তুলনা করা হয়েছিল? পৃথিবীর সাথে তুলনা করা হয়েছিল বা অন্যান্য গ্রহের সাথে তুলনা করা হয়েছিল, কিন্তু গ্রহগুলো কি? চার্জহীন। আমি যে চার্জহীন, অর্থাৎ গ্রহগুলো কি? চার্জহীন। যে কারণে সৌরজগৎকে মানে সৌরজগতের সাথে পরমাণুকে তুলনা করা সঠিক হয়নি। তারপরে আমি 3 নম্বরে তিনি যে স্বীকার্যটি মানে সীমাবদ্ধটি মানে ইয়ে করেছিলেন, সেটি হলো তিনি কক্ষপথ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি। তোমাদের যদি আমি আরেকবার আট করে দেখাই বিষয়টা, যে পরমাণুটার মডেল কীরকম ছিল। তার পরমাণু মডেল ছিল এইটা নিউক্লিয়াস যদি হয় তাহলে এইরকম একটা মানে এলোমেলো পথে উনি মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছিল, কিন্তু কোন কক্ষপথে? বৃত্তাকার কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে, পরাবৃত্তাকার কক্ষপথে, না কোন কোন ধরনের কক্ষপথে ঘুরছিল এই সম্পর্কে তিনি সঠিক ধারণা দিতে পারেনি। তার মানে কি? কক্ষপথ সম্পর্কে সঠিক ধারণা দেয়, কক্ষপথ সম্পর্কে তিনি তার মডেলে ধারণা দেননি। এবং 4 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো কি? ম্যাক্সওয়েলের তথ্য। কি? ম্যাক্সওয়েলের তথ্য। দেখো, ম্যাক্সওয়েলের তথ্যটা বইয়ে সুন্দরভাবে লেখা আছে এবং যেটা লেখা আছে ওইটাই লিখতে হবে। ম্যাক্সওয়েলের তথ্য। সুতরাং ম্যাক্সওয়েলের তথ্যটা আমি লিখবো না, আমি বুঝাই দেব। দেখো, আমি যদি এখান থেকে মানে আমি এখন রংপুরে আছি, এখান থেকে আমি ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার পথে রাস্তার পথে যদি আমি দৌড়েতে থাকি এবং দৌড়েতে যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে রাস্তায় এক জায়গায় না এক জায়গায় গিয়ে আমি কি আমার শারীরিক যে সক্ষমতা আছে এবং আমার যে এনার্জি আছে এটা লস হইতে থাকবে এবং লস হইতে হইতে একসময় কী হবে? আমি ঘুমায় পড়বো বা বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করব। এই বিষয়টাই ম্যাক্সওয়েলের মানে তার তথ্যে তিনি উল্লেখ করেছেন যে হ্যাঁ ঠিক আছে। কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ ঠিক আছে। দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্বের মধ্যে কি বলা হয়েছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরতে থাকে, ইলেকট্রনের ঘূর্ণন পথে ইলেকট্রন ধীরে ধীরে ক্রমাগত তার শক্তি হারাতে থাকে। আর শক্তি হারাতে থাকলে কি হবে? একসময় নিউক্লিয়াস মানে ইলেকট্রনকে কোথায় পতিত হবে? নিউক্লিয়াসে পতিত হবে। কারণ কি? ওই যে বিশ্রাম নেওয়ার জন্য কি গাছের নিচে বসে পড়লো, হ্যাঁ। এইভাবে মনে রাখবা যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি হারাতে থাকে। এই হারানো শক্তি হারানোর ফলে তার কি হয়? সে মানে কি বলে ভুলে গেলাম, শক্তি হারাতে থাকে এবং একসময় নিউক্লিয়াসে পতিত হবে। কোথায় পতিত হবে? নিউক্লিয়াসে পতিত হবে। এবং নিউক্লিয়াসে পতিত হলে কি হবে? আমাদের পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। বই সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়ে নেবা। নিউক্লিয়াসে পতিত হলে তার কোনো অস্তিত্বই থাকবে না। আর অস্তিত্ব যদি না থাকে তাহলে আমাদের কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলবে? সব কিছুই তো পদার্থ নিয়েই তৈরি, হ্যাঁ, পরমাণু নিয়েই তো গঠিত। আমাদের শরীরটা তৈরি কী দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। আমাদের শরীরে কি সবচেয়ে বেশি দেখা যায় 80% বা 86% পানি দেখা যায়, হ্যাঁ। তাহলে এই পানিটা কী দ্বারা তৈরি? দেখো তো পানির সংকেত, দেখো তো পানির সংকেতের মধ্যে কী আছে? H2O, হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, হ্যাঁ। পরমাণু যদি বিলীন হয়ে যায় তাহলে কি অস্তিত্ব থাকবে? কোনো কিছুর থাকবে না। তার মানে কি? ম্যাক্সওয়েলের তথ্য অনুসারেও তোমার কি বলে, তোমার মনে করো যে যেহেতু নির্দিষ্ট কোনো কক্ষপথ তিনি কোনো সঠিকভাবে কক্ষপথ ইঙ্গিত করেননি, যে একটা কক্ষপথে ঘুরলে ওই কক্ষপথে স্থির থাকবে ইলেকট্রনটা, সে পতিত হবে না নিউক্লিয়াসে। তিনি বলছেন মানে তাকে ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কিন্তু কক্ষপথের কথা উল্লেখ না করায় ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা দেখতে পারি যে পরমাণু মডেল মানে রাদারফোর্ডের পরমাণু মডেলটাও কি ভুল প্রমাণিত হয়। সুতরাং কি আমরা এটা বুঝলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা শুধুমাত্র কি নিউক্লিয়াসের ধারণা পাই। কিসের ধারণা পাই? নিউক্লিয়াসের ধারণা পাই। তবে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কথা বললাম এবং তার সম্পর্কে যে এত ব্যাড কথা বললাম যে তার পরমাণু মডেল সঠিক নয়, হ্যাঁ, এটা মনে করা যাবে না। তিনি যে আবিষ্কারটা দিয়েছেন, অর্থাৎ নিউক্লিয়াস যে আবিষ্কার করেছেন, এটি তার একটা বিপ্লবকারী আবিষ্কার এবং পরবর্তীতে তার এই সূচনা ধরে আমরা পরমাণুর যে বাকি যে ইতিহাসটা আছে, মানে বাকি যে পরমাণুর গঠনের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন,
ফোটন, ফায়ন, মেসন কণা, এগুলো যত কিছু আছে সব কিছু আমরা আবিষ্কার করি বা পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, এটি তার হাত ধরেই শুরু হয়। সুতরাং আমরা আজকে রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা বোর পরমাণু মডেল এবং পরবর্তী আলোচনাগুলো করব। বাকি 2টা লেকচারে আমরা এই অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। আর 2টা লেকচারে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি লেকচার আজকে এখানেই শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কি? ও, আমার বন্ধু ক্যামেরা আছে এবং সে বলতেছে সম্পূর্ণটা শর্টকাটে একবার দেখাই দিতে। আর একবার আমি দেখাই দিচ্ছি। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে যে মডেলটা ছিল, এই মডেলটা আলোচনা করার সময় আমি মানে যে আলোচনাগুলো করেছিলাম এগুলো তো করলামে, যে পরমাণু মডেল কিভাবে মানে তিনি নিউক্লিয়াসের ধারণা দিলেন, সৌরজগতের সাথে তুলনা করলেন এবং সূর্যের সাথে পরমাণুর নিউক্লিয়াসের এবং ইলেকট্রনের সাথে কার পৃথিবী বা গ্রহগুলোর তুলনা করলেন। হ্যাঁ, এগুলো তো তোমরা পরমাণু মডেল তার মডেলের মধ্যে পাইলা। এবং সীমাবদ্ধতা যেগুলো আছে, এই সীমাবদ্ধতা 4টা আছে। এই 4টা আরেকবার আমি রিভিশন দেই, যে তিনি ইলেকট্রনের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেননি। ইলেকট্রনের আকার ও আকৃতি সম্পর্কে অর্থাৎ কি, তিনি ইলেকট্রন সম্পর্কে কোনো কথাই বলেননি। শুধু বলছে যে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত এবং এগুলো কি পরমাণুর মানে বাইরে কি পরমাণুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে কি হবে, তার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বরে কোনটা আছে, এই 3 নম্বর যে স্বীকার্যটা ছিল, অর্থাৎ কি 2 নম্বর সীমাবদ্ধতা, 3 নম্বর স্বীকার্যটা যে ভুল এটা বলে। হ্যাঁ, যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, কারণ তুলনা করা হয়েছিল যা সঠিক নয়। কেন সঠিক নয়? সৌরজগতের মধ্যে মানে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। কিন্তু সৌরজগতের মধ্যে সূর্য কিংবা পৃথিবী বা কোনো গ্রহ কি চার্জ যুক্ত নয়, অর্থাৎ কি চার্জহীন, অর্থাৎ কি চার্জ নিরপেক্ষ। এক কথা বলতে গেলে চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা 2 নম্বরটা বুঝতে পারলাম। এবং 3 নম্বরটা কি, কক্ষপথ সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি, অর্থাৎ কি কক্ষপথ সম্পর্কে ধারণা দেননি। অর্থাৎ কি, আমরা পরমাণু যখন অঙ্কন করি, আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল যদি এইটা হয়, আর আমাদের সাধারণ পরমাণু কোনটা, মানে সাধারণ পরমাণুর মডেল যদি আমরা অঙ্কন করি, তাহলে কি হবে, এটা নিউক্লিয়াস এবং এই বৃত্তাকার কক্ষপথের কথা বলেছেন। এই যে তিনি বৃত্তাকার কক্ষপথের যে কথাটি পরবর্তীতে বোর সাহেব এসে বললেন, হ্যাঁ, এই কথাটি তিনি বলেননি, যে কারণে আমরা কি এখানে বলা হয় যে কক্ষপথ সম্পর্কে তিনি তার মডেলে ধারণা দেননি। হ্যাঁ, তারপরে বলা হয়েছিল কি ম্যাক্সওয়েলের তত্ত্ব আমি ডিটেলস আলোচনা করছি, আশা করি বুঝতে পারছো। আমাদের আজকে লেকচার একদম শুরুর দিকে এবং আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি মানে মানুষের ঊর্ধ্বে না, সুতরাং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের লাইভটা এখানে শেষ করছি একটু। ও হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন আছে কি? থ্যাংক ইউ ফয়সাল আজিজ চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কি? না, কোশ্চেন নাই। দেখো, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো যে এই জায়গায় আমরা বুঝি নাই। হ্যাঁ, মানে আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে এই কথাটা, যে যারা স্টুডেন্ট আছো তারা কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, কোথায়? এখানে আসতেছে না, কৌণিক ভরবেগ সম্পর্কে বলছে। হ্যাঁ, আচ্ছা দেখো, কৌণিক ভরবেগ যে বিষয়টা আলোচনা করবো আমরা, কৌণিক ভরবেগ আমাদের বোর পরমাণু মডেলের মাধ্যমে আলোচনা করা হবে। মানে বোর পরমাণু মডেলে কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেটা কি, বোর পরমাণু মডেলে কৌণিক ভরবেগ আমরা কালকে এটা আলোচনা করি, কারণ আজকের লেকচারের মধ্যে এটা পড়ে না। তারপর আমি একটু ধারণা দেই কৌণিক ভরবেগ কি। বোর পরমাণু মডেলের 2 নম্বর যে স্বীকার্যটা আছে, এই 2 নম্বর স্বীকার্যের মধ্যে তিনি বলেছিলেন যে মানে কৌণিক ভরবেগ কি NH/2π এর পূর্ণ গুণিতকের সমান। অর্থাৎ কি, দেখি একটু বইটা দেখি। হ্যাঁ, পরমাণু মডেলের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন 2 নম্বর স্বীকার্য। ঠিক আছে, 2 নম্বর স্বীকার্যের মধ্যে ধারণা দিয়েছেন যে মানে ইলেকট্রনগুলো যখন মানে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাদের একটা কৌণিক ভরবেগ সৃষ্টি হয়। অর্থাৎ কি, দেখো 1 মিনিট বিষয়টা বোঝাই একটু, যে এটি যদি নিউক্লিয়াস হয় এবং এটি যদি কক্ষপথ হয়, তাহলে কি এই যে এখানে যে ইলেকট্রন আছে, এখানে কি নিউক্লিয়াস আছে, তাই না? নিউক্লিয়াস আছে। এই ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে ঘোরে, কোনো কিছু বৃত্তাকার পথে ঘুরলেই তার একটা কৌণিক ভরবেগ থাকে। অর্থাৎ কি, ভর এবং বেগ তো সবসময় থাকে, তাই না? কিন্তু তার কি থাকে, কৌণিক ভরবেগ থাকে। অর্থাৎ কি, ইয়েটা যাওয়ার চেষ্টা করে কি কোন দিকে, সামন দিকে, কিন্তু যায় কোন দিকে, ঘুরে যায়। কিসের জন্য ঘুরে যায়? এই যে নিউক্লিয়াসের কর্তৃক একটা আকর্ষণ বল কাজ করে,
মানে কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করে। এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে তার কি একটা কৌণিক ভরবেগ থাকে। হ্যাঁ, কৌণিক ভরবেগের কারণে কেন্দ্রমুখী আকর্ষণ বলটা আসে। যাই হোক, আমরা পরবর্তীতে এটা আলোচনা করবো ডিটেলসে। আর ইলেকট্রন যে, হ্যাঁ, তারপর দেখো কৌণিক ভরবেগের এখানে যে স্বীকার্যটাতে বলা হয়েছে যে কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল এন এইচ বাই টয়েস পাই। মানে এটাই 2 নম্বরের স্বীকার্যর মধ্যে বোর পরমাণু মডেলের 2 নম্বর স্বীকার্যটা এইটা। অর্থাৎ কি একটা সূত্র আমরা আলোচনা করব, তোমরা ধৈর্য রাখো এবং পরবর্তী লেকচারে অবশ্যই তোমরা এটা অ্যান্সার পাবা, সুন্দরভাবে অ্যান্সার পাবা। কারণ আজকের লেকচারে আমরা এটা আলোচনা করতে গেলে আমাদের সময় আরও দীর্ঘায়িত করা লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। ও হ্যাঁ, আমি মানে 7টার সময় আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা, এরপর থেকে আমরা 7:30টার সময় শুরু করব। কারণ কি, আমরা নামাজ থেকে আসতে আসতে আমাদের 7:15 বা 16-20 এরকম বেজে যায়। পরবর্তীতে আমাদের এই মানে পেজে তোমরা বায়োলজি ক্লাস পাবা এবং ফিজিক্স ক্লাসও পাবা, কেমিস্ট্রি ক্লাস পাবা, সাথে ইংলিশ ক্লাসও আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা লেগে থাকো, ইনশাল্লাহ। একটা কথাই আছে, লেগে থাকো সৎভাবে স্বপ্নোদয় আমাদেরই হবে। হ্যাঁ, উদ্ভাসের সবচেয়ে বড় ডায়লগ। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করতেছি না, আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন এবং তোমাদের জন্য শুভকামনা রইল এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করে দাও।